গণ অভ্যুত্থানের প্রথম যে গুলিটা চলেছিল সেটা চলেছিল এক শ্রমিকের বুকে। আমাদের রাষ্ট্র ভাবে নাই যেই শ্রমিক সেই গুলিতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার পরিবারে যে সন্তান আছে তার শিক্ষার কি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল একটা ইঁদুর দৌড়ের মধ্য দিয়ে এই শিক্ষার্থীরা একটা প্রতিযোগিতা দেয় যার নাম হয় ভর্তি পরীক্ষা। সেই অসম একটা ভর্তি পরীক্ষায় সবাই প্রাণপণ চেষ্টা করে যে শিক্ষার্থীরা কোনো মতে এখান থেকে চান্স পেয়েও যায়, অর্থের কাছে কিন্তু সবাই ভর্তি হতে পারে না। জাতীয় বাজেটের 25% এই শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে। আপনারা যদি দেখেন এই বছরও শিক্ষা খাতে জাতীয় বাজেটের মাত্র 12.01% শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে। বিভিন্ন সময় এই গণ অভ্যুত্থানের পরেও শিক্ষকেরা এই শাহবাগে এসে তাদের অবস্থান নিয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা বেতন বৃদ্ধির জন্য তারা আন্দোলন করেছে। বিভিন্ন সময়ে শিক্ষক বলি, ছাত্র বলি, মেডিকেলের স্টুডেন্ট বলি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলি, যেটাই বলি, কখনো না কখনো লাগাতার ভাবে 5 আগস্টের পরেও বিভিন্ন সময়ে কিন্তু তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের প্রকাশ আমরা দেখেছি। কিন্তু এর বিপরীতে এই রাষ্ট্রের কিন্তু কোনো উদ্যোগ আমরা সেখানে দেখি নাই। কিন্তু আমরা একটা বিষয় অবশ্যই দেখেছি, শিক্ষকের গায়ে গরম পানি মারা, আমরা দেখেছি শিক্ষার্থীদের গায়ে টিয়ার শেল ছোড়া, আমরা দেখেছি শ্রমিকের বিরুদ্ধে সেনাবাহিনীর গুলি, আমরা দেখেছি যে ন্যায্য যে কোনো কণ্ঠস্বরের বিরুদ্ধে রাষ্ট্রের দমন পীড়ন। কিন্তু আমরা দেখি নাই যে সেই যে কণ্ঠস্বর, সেই যে দাবি, সেই যে বক্তব্য, সেই যে চাওয়া, সেই যে আকাঙ্ক্ষা, সেগুলোকে পূর্ণ করার জন্য এই রাষ্ট্র এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমাদের সামনে হাজির করতে পেরেছে। গণ অভ্যুত্থানের প্রথম যে গুলিটা চলেছিল সেটা চলেছিল এক শ্রমিকের বুকে। আমাদের রাষ্ট্র ভাবে নাই যেই শ্রমিক সেই গুলিতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার পরিবারে যে সন্তান আছে তার শিক্ষার কি হবে। আমরা দেখি নাই যেই শিক্ষার্থীরা এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা থেকে ঝরে যাচ্ছে, মাধ্যমিক শিক্ষা থেকে ঝরে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক থেকে ঝরে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কি হবে। আমরা এখনো পর্যন্ত সেইগুলো নিয়ে এই রাষ্ট্রের, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আয়োজন দেখি নাই। কিন্তু আমরা অনেক বৈষম্যকে নতুন ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেখেছি। ফলে আজকে এই যে 1962 সালে, আজকে থেকে 63 বছর আগের একটা ঘটনাকে কেন আমরা স্মরণ করি, এটা তো আমাদের বুঝতে হবে। আজকে এই বিশ্ববিদ্যালয়ে এইখানে দাঁড়িয়ে কেন সেই 63 বছর আগের ঘটনাকে আমাদেরকে বারবার করে বলতে হয় এই কারণে, কারণ যখন ওই সময়কার আইয়ুবের শরীফ শিক্ষা কমিশন শিক্ষাকে একটা আলু পটলের বাজারি পণ্যের সাথে তুলনা করেছিল, তখন তার বিরুদ্ধে কথা বলেছিল এই ছাত্র সমাজ। তার পরিবর্তে তারা কি চেয়েছিল যে ধনী গরিব নির্বিশেষে সবার শিক্ষা নিশ্চিত করতে হবে, অর্থাৎ সেই সর্বজনীন শিক্ষার সেই দাবি কিন্তু আজকে থেকে 63 বছর আগে উচ্চারিত হয়েছে। আপনারা ইন্টারনেটে দেখে থাকবেন যে শিক্ষা সংকোচন নীতি পরিহার করো একটা ব্যানার ধরে একজন নারী শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন, সেটা ছিল সেই শিক্ষা আন্দোলনের, সেই 62 শিক্ষা আন্দোলনের ছবি। আমরা শিক্ষা সংকোচন বলতে কি বোঝাই, একটা উদাহরণ দিয়ে আমি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল একটা ইঁদুর দৌড়ের মধ্য দিয়ে এই শিক্ষার্থীরা একটা প্রতিযোগিতা দেয় যার নাম হয় ভর্তি পরীক্ষা। সেই অসম একটা ভর্তি পরীক্ষায় সবাই প্রাণপণ চেষ্টা করে যে শিক্ষার্থীরা কোনো মতে এখান থেকে চান্স পেয়েও যায়, অর্থের কাছে কিন্তু সবাই ভর্তি হতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ 30,000 টাকা পর্যন্ত ভর্তি ফি নেয়, কোনো বিভাগ নেয় 15,000 টাকা। এই যে বৈষম্য, এই যে টাকার খেলা, এই যে শিক্ষাকে পণ্য বানানোর যে আয়োজন এই বিশ্ববিদ্যালয় নামের এই প্রতিষ্ঠান করে থাকে, সেইটার বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদাই ছিল। কেন একটি বিশ্ববিদ্যালয় যে তার নিজের শব্দকে বিশ্বের বিদ্যার আলয় বলে থাকে, সেই দেশের একটা শ্রমজীবী সন্তানকেই ধারণ করতে পারে না? কেন এই বিশ্ববিদ্যালয় আজও পর্যন্ত যাকে হওয়া উচিত ছিল সর্বজনীন একটা ইউনিভার্সাল এডুকেশন সিস্টেমের ধারক, সেই বিশ্ববিদ্যালয় সর্বজনীনতা দূর, একটা ক্ষুদ্র নিজের দেশের সকল শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী থেকে সে ধারণ করতে পারছে না? কেন এই বিশ্ববিদ্যালয় একটা বৈষম্যহীন সিস্টেমকে এখানে কার্যকর করে রাখছে? সমকালে একটি প্রতিবেদন এসেছে যে ফলাফলের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে 60% শিক্ষার্থী বৈষম্যের শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরাই 60% শিক্ষার্থী এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছে। তাহলে তারা সমগ্র সমাজে কি বার্তা দেবে? বিশ্ববিদ্যালয়ের তো
এই সমাজকে পথ দেখানোর কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের তো এই সমাজের প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখানোর কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষাকে সর্বজনীন করার যেই লড়াই, সেই লড়াইকে আরো ত্বরান্বিত করার একটা প্রতিবাদী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় নিজেই তো নিজের শিক্ষার্থীদের সাথে বৈষম্য করে বেড়াচ্ছেন। ফলে এই যে এতবার করে একটা শব্দ প্রতিটি গণ আন্দোলনে উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে একটা বৈষম্যহীন ব্যবস্থা, একটা বৈষম্যহীন ব্যবস্থা। সেই উচ্চারণ ৬২ সেই শিক্ষার্থীরা করেছিল। তারা বলেছিল যে শিক্ষার আর্থিক দায়িত্ব যে ৬০% ওই সময়কার অভিভাবকদের মাথায় চাপিয়ে দেওয়ার এই যে স্বৈরাচারী ব্যবস্থা, তার বিরুদ্ধে শিক্ষার আর্থিক দায়িত্ব হবে রাষ্ট্রের, এই স্লোগানকে তারা সামনে এনেছিল। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই স্লোগানকে এখনো উচ্চারণ করি যে শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, টাকা যার শিক্ষা তার, এই নীতি মানি না। জাতীয় বাজেটের ২৫% এই শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে। আপনারা যদি দেখেন এই বছরও শিক্ষা খাতে জাতীয় বাজেটের মাত্র ১২.০১% শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে। কিন্তু দাবি বারবার করে আমরা বলে এসেছি যে ২৫%, জাতীয় বাজেটের ১/৪ এই শিক্ষা খাতে বরাদ্দ করতে। কেন তারা একটা শিক্ষা কমিশন তৈরি করতে পারেন না? কেন তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে পারেন না? কেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মাত্র 2% গবেষণা বরাদ্দ দেওয়া হয়? এই প্রশ্ন বারবার ছাত্র সমাজ করবে।